আজ আমরা যে কোম্পানিটাকে নিয়ে একটু কাটাছেড়া করব সেটা হলো ভারতের মাইক্রোফিন্যান্স জগতের এক বড় নাম ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ। হুম। আমাদের হাতে এসেছে তাদের ২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের আর্নিংস কনফারেন্স কলের একটা ট্রান্সক্রিপ্ট। এই ধরনের নথিগুলো সাধারণত বেশ শুকনো হয়, কিন্তু এর ভেতরেই কিন্তু একটা কোম্পানির আসল গল্পটা লুকিয়ে থাকে। একদম। আর ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণের গল্পটা বেশ আকর্ষণীয়। একটা বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার পর তারা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে, তাদের এই ঘুরে দাঁড়ানোর পেছনে আসল কারণটা কি? ঠিক। আর শুধু এই কোম্পানি নয়, এই নথি থেকে গোটা মাইক্রোফিন্যান্স সেক্টরের ভবিষ্যৎ নিয়েই বা কী আঁচ পাওয়া যায়। চলুন এই সব প্রশ্নের উত্তর খোঁজা যাক। ঠিক তাই। এই ট্রান্সক্রিপ্টটা শুধু কয়েকটা সংখ্যার সারি নয়, এটা একটা টার্ন অ্যারাউন্ড বা বলতে পারেন ঘুরে দাঁড়ানোর গল্পের দলিল। বিশেষ করে দুটো জিনিস এখানে লক্ষ্য করার মতো। এক, তাদের নিজেদের রাজ্য কর্ণাটকে ব্যবসার অসাধারণ প্রত্যাবর্তন, আর দুই, তাদের ঋণ দেয়ার কৌশলে একটা বেশ মৌলিক পরিবর্তন, যা হয়তো ভবিষ্যতের পথটাই ঠিক করে দেবে। তাহলে শুরু করা যাক তাদের এই ঘুরে দাঁড়ানোর গল্পটা দিয়ে। ট্রান্সক্রিপ্টটা শুরুই হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর গণেশ নারায়ণের একটা বেশ জোরালো মন্তব্য দিয়ে। তিনি বলছেন যে তাদের বিজনেস মডেলের শক্তি এই ত্রৈমাসিকে আবার প্রমাণিত হয়েছে। এটা তো বেশ বড় দাবি। হ্যাঁ, দাবিটা বড়, কিন্তু এর পেছনে শক্ত প্রমাণও আছে। যেমন? প্রমাণগুলো বেশ স্পষ্ট এবং সংখ্যার মাধ্যমেই উঠে আসছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হল তাদের কালেকশন এফিসিয়েন্সি। ডিসেম্বর ২০২৫-এ তাদের এক্স বাকেটস কালেকশন এফিসিয়েন্সি ছিল ৯৯.৭১%। ৯৯.৭১? এক মিনিট, এই এক্স বাকেট শব্দটা আমাদের শ্রোতাদের জন্য একটু বুঝিয়ে বললে ভালো হয়। এটা তো একটা টেকনিক্যাল টার্ম, এর মানেটা কি? অবশ্যই। এক্স বাকেট মানে হল চলতি মাসের যে কিস্তিগুলো পাওয়ার কথা, বকেয়া নয়, অর্থাৎ যে গ্রাহকদের এই মাসে টাকা দেওয়ার কথা তাদের প্রায় ১০০%ই সময়মতো টাকা দিয়েছেন। আচ্ছা। মাইক্রোফাইন্যান্সের ব্যবসায়, যেখানে ছোট ছোট ঋণের পরিমাণ অনেক বেশি, সেখানে এই প্রায় নিখুঁত কালেকশন রেট অসাধারণ একটা ব্যাপার। এটা ব্যবসার ভিত্তি কতটা মজবুত তা দেখিয়ে দেয়। বাহ, কালেকশন তো প্রায় নিখুঁত, কিন্তু এটা তো গল্পের একটা দিক। নতুন করে সমস্যা তৈরি হচ্ছে না, কিন্তু পুরনো যে লোনগুলো ছিল সেগুলোর অবস্থা কি? তাদের অ্যাসেট কোয়ালিটির আসল ছবিটা কেমন? খুব ভালো প্রশ্ন। আর এখানেই দ্বিতীয় ইতিবাচক দিকটা দেখা যাচ্ছে। নতুন করে ঋণখেলাপি হওয়ার হার, যাকে ইন্ডাস্ট্রির ভাষায় বলা হয় PAR 15+ অ্যাক্রিশন, সেটা বেশ তীব্রভাবে কমে গেছে। PAR 15+ অ্যাক্রিশন? হ্যাঁ, PAR 15+ মানে হল সেই সব লোন যা ১৫ দিনের বেশি ডিউ হয়ে গেছে, অর্থাৎ সবেমাত্র খেলাপি হওয়ার পথে পা বাড়িয়েছে। সেপ্টেম্বর ২০২৫-এ এই হার ছিল ৪৬ বেসিস পয়েন্ট, যা ডিসেম্বরে কমে মাত্র ১৮ বেসিস পয়েন্টে দাঁড়িয়েছে। ওহ, নতুন করে লোন খাড়া খোড়া প্রবণতা প্রায় ২/৩ কমে গেছে। একদম। তার বলতে গেলে রক্তক্ষরণ বন্ধ হয়েছে। আর এই ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় বিজ্ঞাপন বোধহয় কর্ণাটক, তাই না? কারণ ওটাই তো ওদের ঘরের মাঠ। একদম। কর্ণাটক তাদের হোম স্টেট, যেখানে তারা প্রায় ২৫ বছর ধরে কাজ করছে। তাদের ভাষ্যমতে ওখানে প্রতি ৩০ কিলোমিটারে তাদের একটা করে শাখা আছে। আচ্ছা। সেই কর্ণাটকে অ্যাসেট কোয়ালিটি প্রায় ঐতিহাসিক স্তরে ফিরে এসেছে। এটা শুধু ব্যবসার জন্য ভালো খবর নয়, এটা বিনিয়োগকারীদের জন্য একটা বড় শাস্তির নিঃশ্বাস। তা তো বটেই। কারণ নিজের ঘরের মাঠেই হোঁচট খেলে তো বাইরের রাজ্যে ভরসা করা কঠিন। ঠিক তাই। এই প্রত্যাবর্তনটা তাদের মডেলের সবচেয়ে বড় প্রমাণ। বেশ, তাহলে এটা পরিষ্কার যে কোম্পানিটা শুধু টিকে নেই, বরং বেশ ভালোভাবে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু শুধু পুরনো অবস্থায় ফিরে আসাই তো যথেষ্ট নয়। ভবিষ্যতের বৃদ্ধির জন্য তাদের পরিকল্পনা কি? এখানেই তো আসল কৌশলটা লুকিয়ে আছে। ঠিক। আর এখানেই গল্পটা আরও আকর্ষণীয় হয়ে উঠছে। তাদের বৃদ্ধির কৌশল কয়েকটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, নতুন গ্রাহক অর্জন। এই এক ত্রৈমাসিকে তারা ২.১ লক্ষ নতুন ঋণ গ্রহীতা যোগ করেছে। ২.১ লক্ষ? হ্যাঁ, কিন্তু আসল খবর এটা দেয়। আসল খবর হল এই নতুন গ্রাহকদের ৫০%ই এসেছে তাদের শীর্ষ ৩টে রাজ্যের বাইরে থেকে। ও, এটা তো গুরুত্বপূর্ণ। তার তারা শুধু নিজেদের চেনা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সফলভাবে ব্যবসার ভৌগোলিক বিস্তার ঘটাচ্ছে।
কিন্তু এই নতুন গ্রাহকদের প্রোফাইলটা কেমন? তারা কি পুরনো গ্রাহকদের মতোই? এখানেও একটা দারুণ তথ্য আছে। নতুন গ্রাহকদের মধ্যে ৩৯% হল নিউ টু ক্রেডিট। নিউ টু ক্রেডিট? হ্যাঁ, অর্থাৎ এরা সেই সব মানুষ যারা এর আগে কোনোদিন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি। এটা দেখায় যে তারা শুধু ব্যবসায়ী বাড়াচ্ছে না, মাইক্রোফাইন্যান্সের যে মূল উদ্দেশ্য ফর্মাল ফিন্যান্সিয়াল সিস্টেমের বাইরে থাকা মানুষদের কাছে পৌঁছানো, সেটাও তারা পূরণ করতে পারছে। আর তাদের ব্যবসার কৌশলে যে বড় পরিবর্তনের কথা শুরুতে বলছিলেন, সেটা কি? মাত্র এক ত্রৈমাসিকে রিটেল ফাইন্যান্সের অংশ ১১.১% থেকে বেড়ে ১৪.১% হয়ে গেছে। এটা তো রকেটের গতিতে বৃদ্ধি। এই পরিবর্তনের পেছনের আসল চালিকা শক্তিটা কি? এটাই তাদের কৌশলের সবচেয়ে বড় পরিবর্তন। তারা ধীরে ধীরে মাইক্রোফাইন্যান্সের চিরাচরিত গ্রুপ লোন মডেল থেকে বেরিয়ে এসে ব্যক্তিগত ঋণের দিকে ঝুঁকছে, যাকে বলা হচ্ছে রিটেল ফাইন্যান্স। আচ্ছা। এর পেছনের যুক্তিটা খুব সোজাসাপটা এবং বুদ্ধিদীপ্ত। তারা তাদের সবচেয়ে ভালো, সবচেয়ে পুরনো গ্রাহকদের, মানে যাদের ঋণের ইতিহাস তাদের নোক দর্পণে, তাদেরকেই ধরে রাখছে এবং ব্যবসার প্রসারের জন্য আরও বড় অঙ্কের ব্যক্তিগত ঋণ দিচ্ছে। তার মানে যে গ্রাহককে তারা চেনে, যার ট্র্যাক রেকর্ড ভালো, তাকেই তারা পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন গ্রাহক অন্য কোনো ব্যাংকে চলে যাচ্ছে না, অন্যদিকে গ্রুপ লোনের চেয়ে বেশি মার্জিনে ব্যবসা করা যাচ্ছে। এটা তো একটা উইন উইন পরিস্থিতি মনে হচ্ছে। একদম। এটা তাদের ব্যবসার মডেলকে আরও বৈচিত্র্যময় এবং স্থিতিশালী করে তুলছে। তারা এখন আর শুধু একটা প্রোডাক্টের উপর নির্ভরশীল নয়। ট্রান্সক্রিপ্টে MFIN গার্ডরেল বলে একটা শব্দ বারবার এসেছে। এটা কি কোনো নতুন নিয়মকানুন? এর প্রভাবই বা কতটা? এটা শুধু গুরুত্বপূর্ণ নয়, এটা সম্ভবত গত কয়েক বছরে ভারতের মাইক্রোফিন্যান্স সেক্টরের সবচেয়ে বড় পরিবর্তন। তাই নাকি? হ্যাঁ, MFIN গার্ডরেল হল মাইক্রোফিন্যান্স ইন্ডাস্ট্রির জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তৈরি করা নতুন নিয়মাবলী। এর মূল উদ্দেশ্য হল এটা নিশ্চিত করা যে কোনো একজন গ্রাহক যেন একাধিক প্রতিষ্ঠান থেকে মাত্রাতিরিক্ত ঋণ নিয়ে ঋণের জালে ফেঁসে না যান। এটা পুরো সেক্টরের জন্য একটা সুরক্ষা কবচ। তার মানে এটা গ্রাহকদের রক্ষা করার জন্য তৈরি, কিন্তু ঋণদাতাদের ওপর এর প্রভাব কি? পরিসংখ্যান কি বলছে? এর প্রভাব আশ্চর্যজনক। ট্রান্সক্রিপ্টে দেওয়া কিছু পরিসংখ্যান শুনলে আপনি চমকে যাবেন। যেমন অগস্ট ২০২৪-এ ২৫.৩% গ্রাহকের ৩টি বা তার বেশি ঋণদাতা ছিল। প্রতি ৪ জনে একজন। হ্যাঁ, প্রতি ৪ জনে একজন গ্রাহক একাধিক জায়গা থেকে লোন নিয়েছিলেন। ডিসেম্বর ২০২৫-এ সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে মাত্র ৪.৯%। অবিশ্বাস্য! এটা তো একটা বিশাল পরিবর্তন। তার মানে এই গার্ডরেলগুলো শুধু কিছু নিয়মকানুন নয়, এটা পুরো সেক্টরের ঝুঁকির ডিএনএটাই বদলে দিচ্ছে। ঠিক। আগে যেখানে একাধিক লোন নিয়ে বিপদে পড়ার একটা সিস্টেমিক ভয় ছিল, এখন সেই ঝুঁকিটাই প্রায় নির্মূল হয়ে গেছে। ঠিক তাই। আরও একটা ডেটা দেখুন, যেসব গ্রাহকের মোট ২ লক্ষ টাকার বেশি অসুরক্ষিত ঋণ ছিল, তাদের সংখ্যা ১৯.৫% থেকে কমে ৭.৮% হয়েছে। বাহ! তার মানে মাইক্রোফাইন্যান্স সেক্টরটা তার কৈশোর অবস্থা কাটিয়ে এখন প্রাপ্তবয়স্ক হচ্ছে। এই ঝুঁকি কমে আসার ফলে হয়তো ভবিষ্যতে আরও বড় এবং স্থিতিশীল বিনিয়োগ আসতে পারে এই সেক্টরে। এবার একটু কোম্পানির আর্থিক স্বাস্থ্যের গভীরে যাওয়া যাক। ঘুরে দাঁড়ানোর কথা তো অনেক হলো, কিন্তু তাদের লাভ লোকসানের হিসাবটা কি বলছে? লাভের পরিসংখ্যান কেমন? আর্থিক স্বাস্থ্যের ছবিটাও বেশ শক্তিশালী। কর পরবর্তী মুনাফা বা পিইএটি আগের ত্রৈমাসিকের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে ২৫২ কোটি টাকা হয়েছে। দ্বিগুণ? হ্যাঁ, এটা একটা শক্তিশালী পুনরুদ্ধারের স্পষ্ট ইঙ্গিত। কিন্তু আমার মতে এর চেয়েও গুরুত্বপূর্ণ একটা মেট্রিক হল তাদের নিজেদের ধার করার খরচ। অর্থাৎ কস্ট অফ বরোয়িংস। তারা নিজেরা যে টাকা ধার করে অন্যদের ঋণ দেয়, তার খরচ। একদম, সেটাই তো তাদের কাঁচামাল। সেই খরচটা কমছে। এটা ৯.৪% নেমে এসেছে। আরও গুরুত্বপূর্ণ হল তারা এখন নতুন করে ৮.৯% সুদে টাকা তুলতে পারছে। এই খরচ যখন ০.৫% কমে, তখন তাদের লাভের মার্জিন সরাসরি বেড়ে যায়। এটা তাদের দক্ষতার পরিচয়ক। আর যে পুরনো খারাপ লোনগুলো ছিল, যেগুলো এইসব কিছুর আগে সমস্যা তৈরি করেছিল, সেগুলোর কি হলো? এখানেই তারা একটা বড় এবং বলতে পারেন কিছুটা বিতর্কিত পদক্ষেপ নিয়েছে। এই ত্রৈমাসিকে তারা ২৫৯ কোটি টাকার লোন রাইট অফ করেছে, মানে খাতা থেকে মুছে দিয়েছে। ২৫৯ কোটি?
এর মধ্যে আবার ১৮১ কোটি টাকা ছিল অ্যাক্সেলারেটেড রাইট অফ। অ্যাক্সেলারেটেড রাইট অফের শব্দটাকেও একটু সহজ করা দরকার। এর মানে কি? তারা স্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে লোনগুলোকে মুছে দিচ্ছে? ঠিক ধরেছেন। এর মানে হলো যে লোনগুলো হয়তো ভবিষ্যতে খারাপ হতে পারে বা যেগুলো আদায় করা খুব কঠিন, সেগুলোকে তারা অপেক্ষা না করে এখনই খাতা থেকে সরিয়ে দিচ্ছে। এটা অনেকটা ব্যান্ডেজ ছিঁড়ে ফেলার মতো। কষ্টকর, কিন্তু এটা করলে ভবিষ্যতের জন্য তাদের ব্যালেন্স শিট বা আর্থিক খাতাটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। ম্যানেজমেন্টের ভাষায় এটা একটা সাহসী এবং দূরদর্শী পদক্ষেপ। এটাকে সাহসী পদক্ষেপ বলা হচ্ছে, কিন্তু অন্যভাবে দেখলে এত বড় অঙ্কের লোন রাইট অফ করাটা কি তাদের আগের রিস্ক ম্যানেজমেন্টের দুর্বলতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না? মানে এটা কি অতীতের ভুলের স্বীকারোক্তি নয়? চমৎকার প্রশ্ন, এবং সত্যি বলতে দুটোই সত্যি। এটা একদিকে যেমন অতীতের দুর্বলতাকে স্বীকার করে নেওয়া, তেমনি ভবিষ্যতের জন্য একটা স্বচ্ছ পথ তৈরি করার চেষ্টাও। নতুন ম্যানেজমেন্ট এসে প্রায় পুরনো সমস্যাগুলো একবারে পরিষ্কার করে ফেলতে চায়, যাতে তারা একটা ক্লিন স্লেট নিয়ে কাজ শুরু করতে পারে। বিনিয়োগকারীরা সাধারণত এই ধরনের পদক্ষেপকে ইতিবাচকভাবেই দেখে, কারণ এটা অস্বচ্ছতা দূর করে। বোঝা গেল। তার মানে তারা অতীতের বোঝা ঝেড়ে ফেলে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে। এই প্রস্তুতির অঙ্গ হিসেবে প্রযুক্তির ব্যবহার নিয়ে কিছু বলা আছে? আজকাল তো সবাই ডিজিটাল হওয়ার কথা বলে। হ্যাঁ, আছে। তাদের গ্রামীণ মাহি নামে একটি ডিজিটাল অ্যাপ রয়েছে, যার প্রায় ১ মিলিয়ন ডাউনলোড হয়েছে। ১ মিলিয়ন? হ্যাঁ, এর মাধ্যমে তারা 20% কালেকশন এখন ডিজিটালভাবে করতে পারছে। এটা শুধু খরচই কমায় না বা এফিসিয়েন্সি বাড়ায় না, এটা তাদের একটা বিশাল ডেটা ভাণ্ডারও তৈরি করে দিচ্ছে। গ্রাহকদের লেনদেনের ধরন বুঝতে এবং ভবিষ্যতে আরও ভালো প্রোডাক্ট ডিজাইন করতে এই ডেটা খুব কাজে দেবে। চলুন এবার তাতে সে ভবিষ্যতের কৌশল অর্থাৎ রিটেল ফিন্যান্স নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। আমরা জানলাম যে তাদের পোর্টফোলিওর 14.1% এখন রিটেল। এই প্রায় ৩,৭৮০ কোটি টাকার মধ্যে ঠিক কি ধরনের লোন রয়েছে? তাদের রিটেল পোর্টফোলিও বেশ বৈচিত্র্যময়। এর মধ্যে প্রধানত 2 ধরনের ঋণ রয়েছে। প্রথমটা হলো ব্যক্তিগত ব্যবসায়িক ঋণ, যা আনসিকিউরড, অর্থাৎ এর জন্য কোনো জামানত লাগে না। আচ্ছা। এর আবার দুটো ভাগ আছে। একটা হলো উন্নতি লোন, যা প্রায় ১৭০০ কোটি টাকার। এটা তুলনামূলকভাবে উচ্চ আয়ের গ্রাহকদের জন্য, যাদের ব্যবসার পরিধি বড় এবং কাগজপত্র পরিষ্কার। আর দ্বিতীয় ভাগটা? দ্বিতীয়টি হলো বিশেষ লোন, যা প্রায় ১৬০০ কোটি টাকার। এটা সেই সব গ্রাহকদের জন্য যারা গ্রুপ লোন থেকে বেরিয়ে আসতে চাইছে, যাদের আয় বেড়েছে কিন্তু ব্যবসার পরিধি বা কাগজপত্র হয়তো উন্নতি লোনের মতো অতটা ফর্মাল নয়। এটা অনেকটা গ্রুপ লোন আর বড় ব্যক্তিগত লোনের মাঝখানের একটা সেতু। আর সিকিউরড বা জামানত সহ লোনও তো আছে বলছিলেন। হ্যাঁ, সেটাও আছে, যদিও পরিমাণটা এখনও কম। এর মধ্যে রয়েছে মর্টগেজ লোন প্রায় ২৬৬৬ কোটি টাকার এবং হোম লোন প্রায় ২০০ কোটি টাকার। সুতরাং তারা ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ রিটেল ফিন্যান্সিয়াল সার্ভিসের দিকে এগোচ্ছে। ট্রান্সক্রিপ্টের প্রশ্নোত্তর পর্বে একটা ইন্টারেস্টিং বিষয় আমার চোখে পড়েছে। বলা হয়েছে যে এই রিটেল লোনের গড় টিকিটের আকার বা অ্যাভারেজ লোন সাইজ কিছুটা কমেছে। এটা তো একটু অবাক করার মতো। ব্যবসা বাড়লে তো লোনের আকারও বাড়ার কথা। এর কারণ কি? এর কারণ হলো তাদের সুচিন্তিত কৌশল। তারা এখন বিশেষ লোনের মতো ছোট ব্যক্তিগত ঋণগুলো বেশি সংখ্যায় দিচ্ছে, কারণ তাদের মূল লক্ষ্য হল নিজেদের লক্ষ লক্ষ বিশ্বস্ত গ্রুপ লোন গ্রাহকদের মধ্য থেকে সেরা গ্রাহকদের বেছে নিয়ে রিটেল ফিন্যান্সে নিয়ে আসা। আচ্ছা। হঠাৎ করে তাদের একটা বড় লোন না দিয়ে এই ছোট ব্যক্তিগত ঋণগুলো একটা ব্রিজ হিসেবে কাজ করছে। এতে গ্রাহকেরও সুবিধা হয় আর কোম্পানির ঝুঁকিও নিয়ন্ত্রণে থাকে। তাই গড় আকার কমলেও গ্রাহকের সংখ্যা বাড়ছে, যা দীর্ঘমেয়াদে অনেক বেশি স্বাস্থ্যকর। তাহলে পুরো আলোচনা থেকে যা উঠে এলো তা হল ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ শুধুমাত্র একটা কঠিন সময় থেকে দারুণভাবে ঘুরে দাঁড়াচ্ছে না, বরং নতুন নিয়মকানুনের অধীনে আরও সুশৃঙ্খল এবং বুদ্ধিদীপ্তভাবে নিজেদের ব্যবসার প্রসার ঘটাচ্ছে। মাইক্রোফাইন্যান্স থেকে রিটেল ফাইন্যান্সের দিকে তাদের এই ঝোঁকটা কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। ঠিক তাই। এবং আমার মতে এই কোম্পানির ঘটনাটি শুধু তাদের একার নয়, এটি ভারতের সমগ্র মাইক্রো ফাইন্যান্স সেক্টরের পরিপক্ক হয়ে ওঠার একটি প্রতিচ্ছবি। যে সেক্টরকে একসময় শুধুমাত্র ছোট ছোট গ্রুপ লোন দেওয়ার ব্যবসা বলে মনে করা হতো, সেই সেক্টর এখন আরও বেশি নিয়ন্ত্রিত, ডিজিটাল এবং বৈচিত্র্যময় হয়ে উঠছে।
তারা এখন গ্রাহকদের অর্থনৈতিক যাত্রার পরবর্তী ধাপগুলোতেও সঙ্গী হওয়ার চেষ্টা করছে। এটা সত্যিই একটা বড় কাঠামোগত পরিবর্তন। গ্রাহকদের জন্যেও এটা একটা ভালো খবর, কারণ তাদের কাছে এখন আরও বেশি বিকল্প থাকছে। আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। নথিতে উল্লেখ করা হয়েছে যে প্রতি বছর প্রায় 10% গ্রুপ লোন গ্রাহক রিটেল ফাইন্যান্সে গ্র্যাজুয়েট বা উন্নীত হতে পারেন। আচ্ছা। মাইক্রোফাইন্যান্সের যে একটা সামাজিক মিশন বা উদ্দেশ্যের কথা বলা হয়, তার জন্য এই গ্র্যাজুয়েশনের আসল অর্থ কি? এর উদ্দেশ্য কি মানুষকে চিরকাল ছোট ছোট গ্রুপ লোনের চক্রের মধ্যে সীমাবদ্ধ রাখা, নাকি তাদের এতটাই আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা যাতে একদিন তাদের আর এই ধরনের ছোট লোনের প্রয়োজনই না হয় এবং তারা ফর্মাল ব্যাংকিং সিস্টেমের অংশ হয়ে উঠতে পারে? এই প্রশ্নটা নিয়ে ভাবা যেতে পারে।